এটা 6 তারিখের ভিডিও, মানে আমাদের যেদিন প্রস্তাবিত মক ড্রিলের দিন ছিল তার ঠিক আগের দিনের ভিডিও। মনের মধ্যে ছিল অসম্ভব অনিশ্চয়তা, আর আজকে যখন এই ভিডিওটার ভয়েস ওভার দিতে বসেছি, আমার জীবনের অন্যতম একটা খুশির দিন আজকে। আশা করছি আমার মতো তোমরা সকলেই অনেক অনেক খুশি, কারণ 24 ঘন্টার মধ্যে ধুলোয় মিশে গেছে পাকিস্তান। হয়তো 1971 সালের পরে এইবারে 2025 সালে পাকিস্তান ভেঙে 4 টুকরো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা মোদি সরকার তৈরি করতে পেরেছে। এই ব্যাপারে আমি সাংঘাতিক রকম আশাবাদী, এবং এই আশাটা তৈরি হয়েছে 140 কোটি মানুষের, হিন্দু মুসলিম নির্বিশেষে, প্রবল জনসমর্থনে। আমাদের স্থল জল আকাশ সেনাদের অসীম অভিনন্দন। তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস, আস্থা এবং ভরসা আছে। তারা যা করবেন ঠিকই করবেন। আমি আমার ঠাকুমার কাছে রাত্রে শুয়ে শুয়ে 1971 সালের গল্প শুনতাম। আমি শুনতাম 76-এর মন্বন্তরের গল্প। আমি শুনতাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের গল্প। এই ছোট্ট বয়স থেকেই আমি এই যুদ্ধের মক ড্রিল, সেই সময়ের দেশের পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, এই সব কিছুর গল্প আমার ঠাকমার কাছে শুনেছি। আমার ঠাকমা একজন মহীয়সী নারী ছিলেন। কেন বললাম জানো? অতি ক্ষুদ্র বয়সে, যখন প্রায় ইংরাজদের সময় ছিল, সেই সময় আমার ঠাকুমা ক্লাস 4-এ বৃত্তি পেয়েছিলেন, অনেকগুলো টাকা। কিন্তু ওই যে মেয়েদের কালো অক্ষর দেখতে নেই, সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমার ঠাকুমার বাবা ওই বৃত্তির টাকায় আমার ঠাকুমার বিয়ে দিয়ে দেন এক দোজ বরের সঙ্গে। আর সেটাই আমার ঠাকুমার শিক্ষা জীবনের ইতি। কিন্তু ভেতরে যার শিক্ষা আছে, সে কি করে তৎকালীন সামাজিক অবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে বলো? তাই তার মনের ভেতরের সমস্ত কথা গল্প হয়ে ধরা দিত রাত্রিবেলা। স্নানের শেষে সাদা থান পরে, চুল আঁচড়ে পরিপাটি হয়ে যখন আমার পাশে এসে সে ঘুমা, ঠিক তখন বেরিয়ে যাই। দ্বীপ এই উঠলো, চা করে ঢাকা দিয়ে রেখেছি। সকলের জন্য সবসময় টাইম বার করতে হবে, তাহলে কি হয় বলো তো? মানুষ তোমায় ফালতু ভেবে নেবে তোমার অনেক সময়। তুমি সকলের জন্য সব কিছু যখন করবে, লোকে এটা বুঝবে না যে তোমরা তাকে গুরুত্ব দিচ্ছ। লোকে ভাববে যে তুমি একদমই বিজি নয়, তোমার কোনো কাজের চাপই নেই। অনেক দিন বলেছি আগে উঠবি, তাহলে হাতে করে চাটা দিয়ে যেতে পারবো, পারবো। ঠিক সেই সময় রাত্রিবেলায় শুয়ে ঠাকুমার মুখ থেকে শুনেছি কত গল্প। রাত্রিবেলায় রাস্তার সমস্ত আলো নিভিয়ে দেওয়া হতো। কাঠের জানলা ছিল বেশিরভাগই, তবে বাড়ির সমস্ত কাচের জানলায় কালো রং করে দেওয়া হতো। সাইরেন বাজলেই চোখ বন্ধ করে কানে হাত দিয়ে হাঁটু মুড়ে কোনো ভারী জিনিসের তলায় মাথা গুজে বসে পড়তে হতো। 76-এর মন্বন্তরের গল্প তো মুখে মুখে চলে এসেছে তখন। কিভাবে মানুষ এক বাটি ফ্যানের জন্য ড্রেনের সামনে বাটি ধরে দাঁড়িয়ে থাকতো। মা সন্তানকে না দিয়ে নিজে খেত, কারণ মা যদি বাঁচে তার বুকের দুধে সন্তান বাঁচবে। এই সব দিনের গল্প আমার কাছে খুব চেনা। তাই আজ যখন পাকিস্তান এবং বাংলাদেশের এইসব মূর্খের মতো বৃথা আস্ফালন দেখি, সত্যি বলছি বড্ড হাসি পায়। কিন্তু এই 48 ঘন্টার মধ্যেই ভারত বুঝিয়ে দিয়েছে তার শক্তি। জয় হোক সনাতনী শক্তির, জয় হোক ভারতবর্ষের। দুশ্রী কি ঢুকতে গিয়ে পড়ে গিয়েছিল? তারপর কি হলো? আমি উঠিয়ে দিলাম। তুমি উঠিয়ে দিয়েছো? তারপর মধুশ্রী তোমায় ফোন নাম্বার দিয়েছে নাকি? এখন কোথায় পড়া? ছাতা নিবি না? এমনি হয়ে যাবে। তাহলে এসে রান্না করে রাখছি, একটু লাঞ্চ করে নিস একেবারে। ঠিক আছে। 2টো বাজবে? অনেক দেরি হবে। 11:30 থেকে 1:30 মনে আসছে। ও, 2টো তো বাজবে। এর কোয়েশ্চেন পেপার এত শক্ত হয়েছে জানি, এই কদিন আমি নিট নিয়েই কথা বলছি, কারণ এখন আমি এই পেজটার মধ্যে দিয়ে যাচ্ছি। এত শক্ত হয়েছে যে এটা সর্বকালীন শক্ত কোয়েশ্চেন পেপার।
এর থেকে বেশি শক্ত কোয়েশ্চেন পেপার কোনোবার হয়নি। শুধু যে বাচ্চারা ডিপ্রেসড তাই নয়, যারা কোচিং সেন্টার চালায়, যারা টিচার্স, যারা মোটিভেটার্স, তারা অবধি ভাবছে এই টিউশন ফিতে আমাদের এই জিনিসও পড়াতে হবে। তারা নিজেরাও তো এতটা প্র্যাকটিসের মধ্যে নেই, হয়তো এককালে প্র্যাকটিস করেছিলেন, এককালে শিখেছিলেন, কিন্তু দৈনন্দিন জীবনে এত ট্রিকি কোয়েশ্চেন পেপার 1 ঘন্টার মধ্যে সলভ করার মতো অবস্থা টিচারদেরও নেই, স্টুডেন্ট তো দূরের কথা। আর এটা মেনলি কমে যে যাবে তারও কোনো আশা ওনারা দিতে পারছেন না। ওনারা বলছেন এবছর ট্রিকি হয়েছে, তার অর্থ কিন্তু এই নয় যে পরের বছর খুব লুজ হবে বা হালকা হবে। উত্তরোত্তর এই ট্রিকিনেসটা বাড়তেও পারে। এতে হয়তো লেভেলটা কমে যাবে, কাট অফটা কমে যাবে, কিন্তু কোয়েশ্চেন পেপার কিন্তু খুব বেশি ইজি আর কোনো। যেসব বাচ্চা কাচ্চারা 140-45 নম্বরের বায়োলজির অ্যান্সার করেছে, তারাও 100-120 বেশি ওঠাতে পারেনি। ফিজিক্স তো হাত দিতেই পারেনি, 7টা-8টা করে কোয়েশ্চেন ছেড়েছে। কেমিস্ট্রি ভীষণ কনফিউজিং এসছে, বায়োলজি প্রচণ্ড ট্রিকি এসছে, কোনো একটা সাবজেক্টও ছাড় দেয়নি। আগের বারে এরম হয়েছিল যে 720 পেয়েও কেউ দিল্লি এমসে চান্স পায়নি, আর এবারে 720 যে পাবে তাকে লোকে রামমোহন বলে মনে রাখবে। এটা পাওয়া কারোর পক্ষে পসিবল নয়। ওপরে সূর্য ফোন নিয়ে বসে আছে, আমি নিচ থেকে বাজারে যাচ্ছি, ও কিন্তু আমি না ডাকলে নিচে আসবে না, জানতেই পারবে না যে আমি বাইরে বাজারে গেছি। কিন্তু যদি আমি ওকে ওপরে ওই রকম ফোন দিয়ে বসিয়ে রেখে জিমে চলে যাই, তখন নাকি ওর ভয় লাগে। এগুলো আঁতলামো না, কীরম বিরক্তিকর। কত আমি অন্য লোকের বাড়িতে ওকে রেখে যাব বলো তো? এই ছেলের জন্য 4টে বছরে আমার শরীর স্বাস্থ্য সব নষ্ট হয়ে গেল। এদিকে আবার উনি এখনও সেটা পুনরুদ্ধার করতে দেবেন না। দেখি তো একটু শ্যামা চাল পাই কিনা। আমি যাচ্ছি দিলীপ সাহার দোকানে শ্যামা চাল আনতে। শ্যামা চাল পাবো কিনা জানি না, যদি এপারে না পাই ওপার থেকে নিতে হবে। অনেকে বলছে শ্যামা চাল হচ্ছে লিটল মিলেট, কি জানি, আমি বলতে পারবো না। তবে শ্যামা চালের কার্বোহাইড্রেট যথেষ্ট হাই, শ্যামা চাল খাওয়ার থেকে কিনোয়া খাওয়া ভালো। কিন্তু একটু টেস্ট করে দেখতে চাই আর মনের ওই ইয়েটা দূর করতে চাই। শুনেছি নাকি গণেশ থেকে প্যাকেজড শ্যামা চাল বের করেছে, যেটা লিটল মিলেট 40 রুপিস করে নিচ্ছে, নতুন বেরিয়েছে, সব দোকানে রাখছে না। পাড়ার দোকানটায় বলে আসলাম যে ওরা যেন রাখে, আমি নেব। হচ্ছে সেই শ্যামা চাল, বাড়ি গিয়ে দেখছি। এখানে একটা জায়গায় খুব সুন্দর শশা বসেছে, দেখলাম, শশাটা নেব। শশা কত করে? 525 টাকা। যাও 500ই দাও। চারটে দিলাম। আচ্ছা, এক সাইজ অনেক বেশি হয়ে যাবে। 850 হয়েছে, 40 টাকা দেন। বৃহস্পতিবার একাদশী, সেই কারণে শ্যামা চালটা আনলাম। না আনলেও চলতো, কিনোয়া দিয়ে হয়ে যেত, কিন্তু ওই যে মাথায় ঢুকেছে। এখন যতক্ষণ না ওটা আমি আনবো, যতক্ষণ না ওটা আমি খেয়ে দেখব, ততক্ষণ আমার অন্তরাত্মা শান্তি পাবে না। আর একটা কথা, যেটা সেদিন বলেছিলাম, উজ্জ্বলদা এসে বলে গেছে, সধবা বিধবা এসব কোনো ব্যাপার নয় একাদশীর সাথে। একাদশীর উপবাস এবং একাদশীর পারণ যে কোনো মানুষ করতে পারে। আর এই যে মাচার শশাগুলো আনলাম, এই শশাগুলো ভীষণ সফট স্কিন মাচার, তো এইগুলো আমাদের মামার বাড়ির ওইখানে আমরা খোসা না ছাড়িয়ে এমনিই খেয়ে নিতাম। এখন আবার সাইকেলও লাগে তোর, এই ফোন না দিলে কত কিছুই যে লাগে, কিন্তু দিতে হবে, ফোন দেওয়া যাবে না। ফোন না দিয়ে 4খানা গাড়ি রাখলো, এইবার লাগবে সাইকেল। এই নে, নিয়ে যা, সাইকেল নিয়ে বাইরে যা। আর আমি টায়ার সাইড আর পাংচার হয়ে গেছে পুরো। কি হয়েছে? পাংচার পাংচার হয়ে গেছে? কথাটা পাংচার নয়, পাংচার। পাংচার হয়ে গেছে। সরস্বতী দিয়ে আসলে ফোন পাবে, এটাই নিয়ম। চলো, ধরে এই শিশিটা গড়াগড়ি যাচ্ছে, তো আজকে ভাবছি এটাতে ডিটক্স ওয়াটার বানাবো। শুধু শুধু ডিটক্স ওয়াটারের জন্য আলাদা শিশি কিনতেও পাওয়া যায়, মিশোতে, ফ্লিপকার্টে, কিনে কি হবে? কাঁচের শিশি হলেই ডিটক্স ওয়াটার সব থেকে যেহেতু ভালো হয়। এটা হচ্ছে ছোট টমেটো চিলি সসের শিশি, এটার মধ্যে ডিটক্স ওয়াটার বানাবো। মানে শিশিটা নিয়ে নিয়েছি, এটা ভালো করে গরম জলে আমি ধুয়ে ফুটিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এটা হচ্ছে শসা রয়েছে এর মধ্যে, আর গাজর রয়েছে, আরও অনেক কিছু দিয়ে বানানো যায়। যেহেতু এটা প্রথমবার বানাচ্ছি আমি এইবারে, তো সেহেতু এই সিম্পলটা দিয়েই শুরু করছি। তোমরাও কিন্তু গুগলে সার্চ করলে নানান ধরনের ডিটক্স ওয়াটারের রেসিপি
পেয়ে যাবে। তোমরা যে কোনো রকম ডিটক্স ওয়াটার ট্রাই করতে পারো, এর কিন্তু অনেক গুণাগুণ আছে। এর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এটা মেটাবলিজমকে বুস্ট করতে খুব সাহায্য করে। এর মধ্যে কোরিয়েন্ডার লিভস এবং পুদিনা পাতা দিয়েও খুব সুন্দর ডিটক্স ওয়াটার বানানো যায়। শীতকালে তোমরা অ্যাপেল, স্ট্রবেরি এগুলো দিয়েও ডিটক্স ওয়াটার বানাতে পারো। এটা রোদের মধ্যে থাকার কথা 12 ঘন্টা। ঠিক আছে, এখন তো আমি 12 ঘন্টা রোদ্দুর পাবো না, এটা আমি কালকে কনজিউম করব। যতক্ষণ রোদ্দুর আছে এটা রোদে রাখবো। চলো, বেজে গেল, এখনো অব্দি সরস্বতীদির পাত্তা নেই। এই যে আমার স্যুপের গল্প, এটা রাত্রিরে খাই। হ্যাঁ, এটা করব এখন। আর মুগের ডাল করব এখানে লাউ, গাজর আর মটরশুঁটি দিয়ে। দুপুরের জন্য হবে ডিমের ঝোল। ডিমের ঝোলের আলু পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি। আর এই হচ্ছে আমার কিনোয়া। তবে সবার আগে ভাত আর ডিমের ঝোলটা বসিয়ে দেবো, কারণ দীপ দুটোই আসবে। দেশে দীপ যদি খেতে না পায় দক্ষ যজ্ঞ করবে, কারণ ও শুধু চা বিস্কিট খেয়ে তারপর পড়তে গেছে লোহাঘাটে। আর এই হচ্ছে লাউ ঘন্ট। আজকে একেবারেই যা রান্না করব, দুবেলার মতো রান্না করব, সুতরাং আমারগুলো পরে, আগে এই বাচ্চাগুলো রান্না করে নিই। হলুদ গুঁড়ো নেই, এখন তেতে পুড়ে যাচ্ছি পাড়ার দোকানে। হলুদ গুঁড়ো 15 বাজে। স্টিল সরস্বতী দিন নোপাত্তা কি যে করে, এসে হুড়ুতাড়ি করে শেষ করার ধান্দা। যত কাজ কম হয় আর কি। 100 গ্রামের এক প্যাকেট হলুদ 26 টাকা। এবার গিয়ে দেখবো দিলীপ সাহা কত করে নেয়। একটু একটু করে ব্যবস্থা করে নিতে হবে, একবারে তো পাল্টানো যাবে না। সৌর্যর সেন্টলুকে ভর্তি হওয়ার পর থেকে তোমরা নিজেরাই দেখেছো আমি রান্না অনেক কমিয়ে দিয়েছি। তবে ইদানিং এই ডায়েটের চক্করে একটু রান্নাটা বেশি করতে হচ্ছে। তবে ওদের দুজনের জন্য তো সেরকম গায়ে লাগছে না। আর মিস্টার বিশেষ এমনিও রাতে বিশাল কিছু খেতে চান না। আর আমার তো খাওয়ার মধ্যে কিনোয়া, ওটস, ডালিয়া আর তার সাথে সবজি, ডাল, মাছ, মাংস, ডিম, এছাড়া আমি সেরকম কিছু খাই না। আজকে দুপুরে নিয়েছিলাম লাউ দিয়ে মুগের ডাল, তার সাথে কিনোয়া ফ্রাইড রাইস এবং ডিম কষা। আমি ডিমের অল্প একটু কারি লুকিয়ে লুকিয়ে নিয়েছি, জানো। লোভ বড় বিষম বস্তু, পুরো জীবটা এখনো উল্টাতে পারিনি। 10, 11, 12 হোমওয়ার্কটা করতে হবে। একটা এদিক থেকে ওদিক সাইজ হয়েছে, রেড কালি পড়ে গেছে। এই নিচের লাইনের সঙ্গে ঠেকিয়ে না লিখলে একটুখানি দাগ দিয়ে দিচ্ছে। আর এটা 1 আর 0 দুটো সেম সাইজ হয়নি। কখনো পেন্ডিং রেখে টিভি দেখবে না, লেখাটা কমপ্লিট করো। এক্ষুনি বাবা চলে আসবে ফোন নিয়ে। এটা হলো, হ্যাঁ এটা একটু হয়েছে, কিন্তু ওই 0টা ঝুলছে কেন আকাশে, ঠিক করে রেখো। ভালো পড়েছে আর এখন হোমওয়ার্কও করতে বসেছে। এতক্ষণ টিভি দেখছিল, মধ্যখানে ব্রেক পেয়েছে, টিভি দেখছিল। আর আমি এবার রান্না বান্নার দিকে যাব। সকালে ডিমের ঝোল করেছিলাম, সব শেষ। তো এখন একটু আলু বেগুন দিয়ে একটা পাতলা মাছের ঝোল করব। বড়ি দেবো একটু, আলু বেগুন বড়ি দিয়ে যেরকম করি ওরম। কালকে তো 7 তারিখ, মহড়া হবে। কি হবে না হবে সেই নিয়ে কোনো প্র্যাকটিক্যালি কোনো খবরই নেই আমাদের কাছে। যা শুনছি সবই উড়োঝুড়ো খবর। এখন আমাদের লাইফে কতটা কি ইম্প্যাক্ট পড়বে জানি না। কালকে সারাটা দিন দীপ বাইরে, সকাল 9টার মধ্যে বেরিয়ে যাবে, বাড়িতে ফিরবে রাত্রির 11টা। এবার কালকের দিনের জন্য ডিসিশনটা আজকে মিস্টার বিশ্বাস বাড়িতে আসলে তবেই আমি নিতে পারবো। আমার একদম ইচ্ছে নেই। আর একটা সপ্তাহ পর ছেলেটা 18 কমপ্লিট করবে, 18 কমপ্লিট করবে। এক সপ্তাহ পরে দীপের জন্মদিন। এই সময়ে দেশের একটা এত টালমাটাল অবস্থা, একটা মনের মধ্যে না একটা অস্থির ভাব রয়েছে সব সময়। দেখো, যুদ্ধ আমরা কেউই চাই না, কিন্তু এই জিনিসগুলোরও প্রয়োজন আছে। তবে এই মহড়া টহড়া, ব্ল্যাকআউট, সাইরেন এগুলো ঠিক কেমনভাবে যাবে আমি ঠিক বুঝতে পারছি না। ওই জন্য না আমার বুধবার হলেও কালকের দিনটাই বুধবার পড়াচ্ছিল, একটুও ভালো লাগছে না। যাই হোক, দেখা যাক কি করি না করি। আর রাত্রের দিকে সম্ভবত স্যুপটা খাবো না। লাঞ্চটা আজকে একটু হেভি হয়ে গেছে, ডিম দিয়ে, ডাল দিয়ে, কিনোয়া দিয়ে। রাত্রে যদি মনে হয় তাহলে এক বাটি ডাল খাবো, আর নইলে নাও খেতে পারি, স্কিপও করতে পারি। কালকে জিম আছে, কালকে আমি যাচ্ছি না। কালকে যেহেতু 7 তারিখ, বাড়ির ভেতরেই আমি, সৌর্য সবাই থাকার চেষ্টা করব। সৌর্যকে তো অবশ্যম্ভাবী কালকে স্কুলে পাঠাবো না আমি। মিস্টার বিশেষের সাথে কথা বলে সেটাই রেডি করব। উনি আসেননি, ওই জন্য এখনো অবধি ডিসিশনটা নিতে পারছি না। রান্নাটা কমপ্লিট করে রাখি, উনি আসলে এই ব্যাপারে ডিসিশন নেব। এমন একটা মানসিক অস্থিরতা তৈরি হয়েছে, কি আর বলার কথা।
কি হয়নি, ছোট্ট ছোট্ট গোল গোল, তাহলে ওয়ানগুলো এত বড় কেন এবার বলো? দুটো তো সেম সাইজ হবে না? 2 এর সাইজে রেখে 1 এর মাথার দিক থেকে মোছো। দেখা যাক, বলছে তো সেরম ভয়ের কোনো কারণ নেই। তবু তোমাদের সকলকেই বলছি, হাতের কাছে একটু টাকা, মোমবাতি, শুকনো খাবার এইগুলো জড়ো করে রেখো। বলা তো যায় না, বলে না রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। বলছেন ওদেরও তো শেখা উচিত যে দেশের এরকম আপৎকালীন অবস্থায় কিভাবে বিহেভ করা উচিত, সাইরেন বাজলে বা ব্ল্যাকআউট হলে কি করা উচিত, কি সময় কি ডিসিশন নেওয়া উচিত। ওদের স্কুলে টিউশনে অ্যাজ ইউজুয়াল পাঠাও, এটা তো দেশের ভেতরেই একটা মক, খুব একটা এতে সন্ত্রস্ত হওয়ার মতো কিছু নেই। তো বুঝতেই পারছো মায়ের মন তো খুব একটা স্বস্তি পাচ্ছে না। যাই হোক, দেখি এখন মিশ্রাশিকে চাটা দিই। রান্না টুকটুক করে অনেকটাই মানে বেড়ে গেল, কাটতে বসে বুঝলাম যে আজকে একটু চেপে যদি রান্নাটা রাতের দিকে করে রাখি, ভাত হয়ে গেছে, তাহলে সকালে সুবিধা হবে। দেখা যাক কতটা কি করে রাখতে পারি। আমার কালকে মনটা খুব আনচান আনচান করবে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেশের বিপদে আপদে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হিন্দু মুসলিম সকলে মিলে দেশের বিপদে পাশে থাকবো, এটাই চাওয়া। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।